দর্শক, এই হচ্ছে সেই ঘাতক ছেলে যার হাতে নিজ মায়ের খুন হয়েছে। আলোচিত এই ঘটনার বিস্তারিত র্যাবের প্রেস ব্রিফিং থেকে আপনারা বিস্তারিত শুনেন। এসপি মুরাদ এবং সিনিয়র সহকারী সচিব আফসার। আমি শুরুতেই একটু বলে নেই যে আসলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে কথা বলতে একটু অস্বস্তি বোধ করছি। কারণ আমরা সবাই জানি যে আমাদের জীবনে সবচেয়ে প্রিয় মানুষ বা সবচেয়ে পবিত্র রিলেশন বলা হয় আমাদের মায়ের সাথে, যেটা প্রতিটা ধর্মগ্রন্থে মাকে আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে স্থান দেওয়া হয়েছে। প্রতিটা ধর্মগ্রন্থে, প্রতিটা ধর্মেই মা বাবার প্রতি কর্তব্য পালনের জন্য সন্তানকে সবসময় বলা হয়েছে। বা সেই মা যদি সে আপন সন্তানের হাতে খুন হয়ে যায়, এর চেয়ে মর্মান্তিক বিষয় আর আসলে কিছু হতে পারে না। সেরকম একটি ঘটনা কয়েকদিন আগে আমাদের এই চট্টগ্রামে হয়েছে। আপনারা বাই দিস টাইম সবাই জানেন, যেখানে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আপনারা যারা চট্টগ্রামবাসী রয়েছেন তারা মোটামুটি সবাই শামসুল আলম মাস্টারকে চেনেন, যিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, পটিয়ার সাবেক মেয়র ছিলেন, যিনি গত মাসখানেক আগে অর্থাৎ গত 13ই জুলাই তিনি বার্ধক্যজনিত কারণে এবং স্ট্রোক করার পরে ইন্তেকাল করেন। এই বর্ষিয়ান রাজনীতিবিদের 3 জন সন্তান রয়েছে, এক বড় মেয়ে এবং 2 ছেলে। বড় মেয়ে বিবাহের পর তার স্বামীর সাথে অস্ট্রেলিয়া প্রবাসী, দীর্ঘ অনেকদিন ধরে তার অস্ট্রেলিয়া বসবাস করছে। তাদের যে বড় ছেলে মাইনুল, এই ছেলে আমি যতটুকু তার মাধ্যমে জানতে পেরেছি, তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি যে ছোটবেলা থেকেই সে ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল একজন ছেলে। সে নিজেও আমাদেরকে স্বীকার করেছে সে নেশায় আসক্ত, গাঁজা, ইয়াবা এগুলো সে নিয়মিতভাবে গ্রহণ করত। তার বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত 4টা মামলা পেয়েছি, বাট তার এবং তার পরিবারের ভাষ্য অনুযায়ী তার বিরুদ্ধে 8-9টি মামলা রয়েছে। এই উচ্ছৃঙ্খল সন্তানের জন্য অনেক আগে থেকেই তার বাবা মা দুজনেই অত্যন্ত চিন্তিত ছিল এবং সে বিভিন্ন সময় পরিবারে, এলাকায় বিভিন্ন ধরনের নিউসেন্স ক্রিয়েট করেছিল। এই কারণে একসময় পরিবার থেকে তাকে দেশের বাইরেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। 2017 সালে অস্ট্রেলিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও বিভিন্ন কারণে সে থাকতে পারেনি। 2 বছর পরে অর্থাৎ 2018 শেষের দিকে সে আবার দেশে ফিরে আসে এবং এখানে দেশে আসার পরে আবারও সে পূর্বের ন্যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। সে ঠিকমতো পড়াশোনা করেনি, উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেভাবে পড়াশোনা করেনি এবং সে সবসময় একটি ইমব্যালেন্স লাইফ লিড করতো। এ কারণেই ত্যক্ত বিরক্ত হয়ে একসময় তার মা তিনি অস্ট্রেলিয়ায় চলে যান তার মেয়ের কাছে। সেখানেই তিনি গত প্রায় 4 বছর ধরে অবস্থান করছেন। তার বাবা জীবিত থাকার সময়, যেহেতু তিনি এলাকার বেশ স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, সাবেক মেয়র ছিলেন এবং তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে অনেক আগে থেকেই, তো সবকিছু মিলে তাদের এলাকায় বেশ পরিচিত ছিল। এই প্রভাবপত্তি খাটিয়েও অনেক সময় মাইনুল বিভিন্ন অকর্ম করেছে, বাট তার বাবাও তার প্রতি সন্তুষ্ট ছিল না। এই কারণে জীবদ্দশায় আমরা যতটুকু জানতে পেরেছি যে সে তার বড় ছেলে হওয়ার পরেও তার নামে বা তাকে তেমন কোনো ধন সম্পত্তি বা সম্পদ দেয়নি। তো এই সব কিছু মিলে পরিবার তার প্রতি সন্তুষ্ট ছিল না এবং সে যেহেতু উচ্ছৃঙ্খল লাইফ লিড করতো, উচ্ছৃঙ্খল লাইফ লিড করার জন্য আপনারা জানেন টাকা পয়সা দরকার, সে যদিও পড়াশোনাও বেশি দূর করেনি, তো সব কিছু মিলে সেও তার পরিবারের উপর এক ধরনের নাখোশ ছিল। এরপরে গত ঈদের পরে তার মা এবং বোন অস্ট্রেলিয়া থেকে অনেকদিন পর আসে, করোনার কারণে তারা আসতে পারেনি। আসার পর তার বাবার জীবদ্দশা থেকেই এই সম্পদ নিয়ে তাদের মাঝে গন্ডগোল শুরু হয়। কারণ সে দেখতে পায় যে ব্যাংকে যে ব্যালেন্সগুলো রয়েছে বাবার, সেগুলো বেশিরভাগই এনোকে বা যেটা উত্তরাধিকার, এগুলো তার হয় তার বোনের নামে তার বাবা দিয়েছে অথবা তার স্ত্রীর নামে। জমি জমা যেগুলো, সেগুলো যতটুকু আমরা জানতে পেরেছি যে তার নামে খুব কমই আছে, যেহেতু তার বাবা তার প্রতি কোনো ধরনের ভরসা ছিল না।
তার বাবা গত 13ই জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে বেসিক্যালি এই সমস্যাটা অর্থাৎ এই সম্পদ নিয়ে তাদের ভাই বোনের মাঝে এবং মায়ের সাথে তাদের এই বিরোধ তুঙ্গে উঠে যায়। এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি পরিবারের সাথে কথা বলে, পরিবার কিন্তু তারপরও তার প্রতি নরম ছিল, যেহেতু সে বড় ছেলে। তারা কিন্তু তাকে সম্পদ, বাবা রেখে যাওয়া সম্পদ, সেগুলোর ভাগ তারা ঠিকমতো দিত, টাকা পয়সা তাদেরকে দিত। এর মাঝে আবার আরেকটি কাজ সে করেছে, সে পরিবারের অমতে বলা যায় বিয়ে করেছে, সেটা নিয়েও তাদের মধ্যে একটু সমস্যা ছিল। এই সব কিছু মিলে এই বাবা মারা যাওয়ার পর গত প্রায় মাসখানেক ধরে তাদের মাঝে বেশ কয়েকবার এই টাকা পয়সা সম্পত্তি এগুলো নিয়ে তাদের মধ্যে সমস্যা হয়েছে। বিভিন্ন সময় পরিবার থেকেও বিচার সালিশ করেছে। পরবর্তীতে গত কয়েকদিন আগে সে জানতে পারে যে তার বোন চলে যাচ্ছে, চলে যাওয়ার আগে হয়তো এই টাকা পয়সাগুলো তারা তুলে নিয়ে চলে যাবে অথবা বিক্রি করে দিয়ে যাবে, তার মাও চলে যাবে। তো সে একটা ভয়ের মধ্যে ছিল, হয়তো তাকে কোনো কিছু না দিয়ে তার মা এবং বোন দেশ ত্যাগ করবে। এই রেশ ধরে গত পরশু দিন অর্থাৎ 16 তারিখে সকালে তার মা এবং বোন একটি ব্যাংকে যায়, যেখানে তার বোনের নামে, যেটা আমি আগে বললাম, বোনকে উত্তরাধিকার করা ছিল, সেই কার্যক্রমগুলো করার জন্য তারা ব্যাংকে যায়। তখন সে ধারণা করেছিল যে ব্যাংকে গিয়েছে হয়তো সব টাকা পয়সা তোলার জন্য। এটি নিয়েই সে আবার দুপুরের দিকে বাসায় এসে এই মা এবং বোনের সাথে সে ঝগড়া শুরু করে, এবং ঝগড়ার এক পর্যায়ে সে তার কোমরে গোজা একটি পিস্তল, আপনারা দেখতে পাচ্ছেন পিস্তলটা মেড ইন জাপান 7.5, খুবই একটি সফিস্টিকেটেড ওয়েপন। এই অস্ত্র সে কোমর থেকে বের করে প্রথমে তার বোনের দিকে এক রাউন্ড গুলি ছোড়ে। ভাগ্যবশত সেই গুলিতে মিসফায়ার হয়, বোনকে লাগে না। এরপরও বোন এবং মা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে তৎক্ষণাৎ আবারও অস্ত্রটাকে পুনরায় সচল করে আরেকটি গুলি তার মায়ের দিকে করে, এবং সেই গুলি তার মার চোখের নিচে ভেদ করে চলে যায়। পরবর্তীতে তার মাকে সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ছেলেটা এই ঘটনা ঘটার পরও যে তার নিজের মাকে সে গুলি করলো, এরপরও কিন্তু তার মাঝে কোনো ধরনের অনুশোচনা আসেনি। সে এই ঘটনা ঘটানোর পর সেখান থেকে সে অস্ত্রটি নিয়ে, আমরা অনেক সময় দেখি যে যদি কোনো ঘটনা হঠাৎ করে হয়ে যায়, অপরাধীরা আমরা দেখেছি যে তারা সে স্থান পালিয়ে যায়, সে অস্ত্র ফেলে রেখে, বা সে একদম মানে অনেক সময় পাগলের মতন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা দেখেছি সে অত্যন্ত ঠান্ডা মাথায় ছিল। সে সেই অস্ত্র নিয়েই সে স্থান ত্যাগ করার পরে পটিয়া থেকে সে প্রথমে চলে যায় দোহাজারিতে। সেখানে গিয়ে সে 2-3 জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সে এক বড় ভাইকে ধরে একজনের ফ্যাক্টরির অফিসে সে রাত যাপন করে, এবং তার যে অস্ত্রটা সেটা একটি গুদামের পাশে সে লুকিয়ে রাখে। এবং পরের দিন অর্থাৎ গতকাল সে একটি বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সেই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে, এবং সে তার যেটা মোবাইল সে ব্যবহার করতো, মোবাইলটাও সে আগের দিন পানিতে ফেলে দেয়। তার মানে সে প্রতিটা কাজ সে অত্যন্ত ঠান্ডা মাথায় করে, অত্যন্ত চিন্তা করে করার পরে সে গতকাল দুপুরে বিকালের দিকে সে ঢাকার একটি কোচে করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানেও সে সে যে চালাকি করে, সেই বাসটার টিকিট কাটেনি। টিকিট কাটলে হয়তো কোনো ট্রেস থেকে যাবে, সেখানেও সে সুপারভাইজারের সাথে বা বাসের কারোর সাথে চুক্তি করে টিকিট ছাড়া সেই বাসে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী আমরা যেহেতু ঘটনাটি আপনাদের সবাইকে নাড়া দিয়েছে, আমাদেরকেও খুবই নাড়া দিয়েছে, আমি গত পরশুদিন থেকেই আমরা ঘটনার পরপরই আমার অফিসার এবং ট্রুপদেরকে আমরা ডিপ্লয় করি, যেটা যেভাবে হোক এই খুনিকে বের করতে হবে। কারণ মাকে খুন করে পালিয়ে যাবে, এটা আমরা চট্টগ্রাম থেকে পালিয়ে যাবে, এটা আমার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম তৎপর করি, এবং পরবর্তীতে যেভাবে বললাম যে সে এইভাবেই বিভিন্ন জায়গায় ছিল, সেই তথ্যগুলো পাওয়ার পর গতকাল তাকে আমরা বিকালে 5:30টার দিকে তাকে আমরা সেই বাস থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পরবর্তীতে সে যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম তার কাছ থেকেও কিছু আমরা শুনেছি, তার পরিবারের কাছ থেকে শুনেছি। তার বোন এখানে রয়েছে, বোনের জামাই রয়েছে যারা অস্ট্রেলিয়া প্রবাসী, আপনারা তাদের সাথেও কথা বলতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে ঘটনাটি মনে হলো যেটি হয়েছে একটি পারিবারিক অবক্ষয় থেকে, যে পরিবার থেকেই যদি ছোটবেলা থেকেই তাকে নজরদারির মধ্যে রাখা হতো, তাকে যদি শাসনের মধ্যে রাখা হতো, তাহলে হয়তো সেরকম উচ্ছৃঙ্খল হতো না, সে হয়তো এই পথে পা বাড়াতো না।
তাকে যদি আপনারাও দেখেন, তার প্রতিটা শরীরের প্রতিটা অংশে উচ্ছৃঙ্খলতার নমুনা আপনারা দেখতে পারবেন। তাকে দেখেই মনে হয় সে একজন নেশাগ্রস্ত, দেখেই মনে হবে সে উচ্ছৃঙ্খল লাইফ লিড করে। তো সব কিছু মিলেই আজকের মাইনুল কিন্তু একদিনে তৈরি হয়নি। সে এইভাবে পরিবারের নজরদারির অভাবে হোক, আরও বিভিন্ন সে চান্স নিয়ে হোক, সে আজকে মাইনুল তৈরি হয়েছে। তো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে একটা কথাই বলতে চাই যে অপরাধীকে ধরা আমাদের কর্তব্য, অবশ্যই সেটা আমরা করব। বাট এই ধরনের ঘটনা কিন্তু কোনোভাবেই আমরাও কাম্য করি না, যে নিজ সন্তানকে হত্যা করার জন্য, নিজ মাকে হত্যা করার জন্য সন্তানকে আমরা গ্রেফতার করছি, তাকে আমরা আইনের আওতায় তুলে দিচ্ছি। এটা কোনোভাবেই আমরা কাম্য করি না। আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ জানাতে চাই আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, যাতে আমরা পরিবারের প্রতি সময় দিই, সন্তানদের প্রতি নজর রাখি। হ্যাঁ, বলেন। অস্ত্রটা আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তার কাছে, যে অস্ত্রটা সে তার বাবার অফিস থেকে পেয়েছে। আপনারা জানেন হয়তো পুলিশ এর আগেও তার বাবার অফিস থেকে আরেকটি অস্ত্র উদ্ধার করছে, যারা লাইসেন্স, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এটাও সে আমাদেরকে বলেছে যে সেটাও তার বাবার অস্ত্র, বাবার ড্রয়ারে সে পেয়েছে। তো এটারও আমরা লাইসেন্স চেক করছি যে কোনো ডকুমেন্ট আছে কিনা। এখন পর্যন্ত আমরা এতটুকুই তথ্য পেয়েছি তার কাছে। না, লাইসেন্স এখন আমরা এখনো লাইসেন্স খুঁজতে যাইনি। না না, অস্ত্রটা বড় ভাই না, অস্ত্রটা হচ্ছে তার বাবার। তার তথ্য অনুযায়ী অস্ত্রটা তার বাবা, সে তার বাবার অফিসে পেয়েছে। বড় ভাই বললাম যে এলাকার বড় ভাই থাকবে, যে দোহাজারিতে গিয়েছে, তার পরিচিত বন্ধু, এরকম। বড় ভাই নামও আমরা এখনো জানতে পারি। সে 2-3 জায়গায় চেষ্টা করেছে আশ্রয় নেওয়ার জন্য। আচ্ছা, মামলাগুলো যেগুলো আমরা জানতে, তার বিরুদ্ধে অস্ত্রের মামলা রয়েছে, তারপরে হচ্ছে আপনার যেটা অবৈধ সমাবেশ, সেগুলো মামলা রয়েছে। আমরা এখন পর্যন্ত 4টা বের করতে পেরেছি, বাট তার পরিবারের কাছে জানলাম যে 8-9টার মতো মামলা রয়েছে। এর মধ্যে 2-3টা হয়তো অস্ত্র সংক্রান্ত মামলা। না, কেউ তাকে সহযোগিতা বললে কি, আমরা যতটুকু বুঝতে পেরেছি শুরুতে কিন্তু কেউ জানতো না যে সে যেরকম একটি জঘন্য কাজ করে এসেছে। সে হয়তো গিয়েছে যে তাকে আশ্রয় এক রাত থাকবে এরকম, বাট এই যে মাকে খুন করে এসেছে এটা মনে হয় না সে, মানে তারা তখন জানতো। তো কালকে যখন জেনেছে সে তখন তো পালানোর চেষ্টা করেছে, ঢাকায় যাওয়ার চেষ্টা করেছে। না, সেটাই বললাম যে ওর ব্যাকগ্রাউন্ড যেটা বলে, সে একজন অত্যন্ত ছোটবেলা থেকে অত্যন্ত উচ্ছৃঙ্খল একটি ছেলে, এবং সে এর আগেও এরকম অপকর্ম করেছেন। হালত একজনের নামে 8-9টা মামলা থাকতে পারে না। তো এখানে ড্রাগ অ্যাডিক্টের কারণে সেটা করেছে, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। বা মানে সে যে তখন নেশাগ্রস্ত হয়েছে করেছে এটাও ঠিক না, বাট সে নেশা করতো, সেটা আমাদেরকে বলেছে। হ্যাঁ, তার প্রথম মামলা 2013 অথবা 14 সালে, 13 সালে মনে, 13 সালে 2000। এখানে আমরা এটা সত্যতা পাইনি, কারণ পরিবারের সাথে আমরা কথা বলে যতটুকু বুঝলাম, ইভেন যেটা বললাম যে সে একসময় অস্ট্রেলিয়ায় ছিল, 2 বছরের মতো অস্ট্রেলিয়ায় সে ছিল, বাট পরবর্তীতে কোনো একটা ঘটনার কারণে তাকে তার ভিসা বাতিল করা হয় সেখানে, তো তাদের কোনো একটা নিয়ম ভঙ্গ করার কারণে। বাট পরবর্তীতে কিন্তু এই পরিবারই আবার চেষ্টা করছিল তার ওয়াইফ, যাকে সে বিয়ে করেছে, তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য, এবং যতটুকু আমরা জানতে পেরেছি তার ওয়াইফে যাওয়ার মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তার মানে পরিবার থেকে কিন্তু তার ওয়াইফকেও তারা সাপোর্ট করছিল, এবং তার ওয়াইফ যাওয়ার পরে তারও আবার যাওয়ার একটা প্ল্যান ছিল। তো এখানে কিন্তু আমরা মানে তাদের পরিবেশের কথা বলে আমরা বুঝতে পারিনি, বা এটা বলা যাবে না যে পরিবার তাদেরকে সাপোর্ট দিত না, বা তারা ওইভাবে পরিচিত হয়ে এই কাজটা করেছে। না, তারা টাকা, ব্যাংক থেকে কোনো টাকা পয়সা তারা তোলেনি। গত পরশুদিন কোনো ধরনের টাকা পয়সা তোলেনি। আমরা যতটুকু জানতে পেরেছি ওই ব্যাংকে 13 লাখ টাকা ছিল, যেটা উত্তরাধিকার ছিল বোন। তো সেই ব্যাংকে যে প্রসেসগুলো আছে, যে টাকা তোলা, তো যখন কেউ মারা যায় উত্তরাধিকার তুলতে চাইলেও কিন্তু একদিনে তুলতে পারে না, একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটা জানার জন্যই তারা বেসিক্যালি সেখানে গিয়েছিল, বা তারা তখন টাকা উত্তোলন করেনি। হ্যাঁ, হ্যাঁ, সে ওই যে বললাম উচ্চ মাধ্যমিকের পরে সে বিবিএতে ভর্তি হয়েছে, এখানে সম্ভবত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, বাট সে পড়াশোনা মানে এরপর আর কন্টিনিউ করেনি।